এইটা একটা ভুল কোর্টে বিচার হয়েছে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না। যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দিবে, যে কোনো আইনজীবী একটা রিট করবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে। সেই রিটে তারা জানতে চাবে যে 2024 সনে 5ই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি, যারা পালায় গেছিল, শেখ হাসিনা সহ যারা, তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেঠিক ছিল। এই রিটটা হবে এই দেশে, এবং তখন যদি হাইকোর্ট, রিট বেঞ্চ এবং এপিলেট ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই, তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই, সঠিকভাবে গঠন করা হয় নাই, সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে। এক, দুই হলো, এইটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি, তিনি আবার মায়ের মাসি, যিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি প্রসিকিউটর ছিলেন, ডিফেন্সে ছিলেন, জনাব তাজুল ইসলাম। আমি ব্যক্তিগতভাবে তাকে দুষছি না, তার কর্মকাণ্ডকে আমি বলছি। উনি ছিলেন ডিফেন্সের লয়ার, এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী। এটা মনে হয় শিবিরের একটা আড্ডাখানা। আমি সবার নাম বলতে পারবো, এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটাও বলতে পারবো। এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না, এরা মিলে তিলে একটা বিচার করছে, একটা প্রসিকিউশন করছে। এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা। সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না, জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল। তাইলে বিচারালয়টা সঠিক ছিল না, বিচারালয়ের প্রসিকিউটর সঠিক ছিল না, সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে নাইবা বললাম। কার ফাঁসি হইল, কার যাবজ্জীবন হইল, এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে। কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি, এটা নিয়ে কেউ মাথাও গামাবে না, কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয়, কোন ধরনের বিচার, কোন ধরনের প্রসিকিউশন, এটা সবাই বুঝে। এ হলো ব্যাপারটা। কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে, হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে এসে ফাঁসির রায়কে করে বাতিল করে, সেটা তো আমরা দেখছি। নাকি আপনি দেখেন নাই? জনাব বাবর সাহেবের ফাঁসি ছিল, জনাব সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল, তারা বাইরে এসে পড়ছে। আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি নামটা ওদের, আসাদুজ্জামান কামাল, তা তো হাতের কাছে নাই। আর একজন যে রাজশাহী হয়েছে তারা তো জেল দিছে, এটা চক্ষু লজ্জার খাতিরের 5 বছর খালাস দিলেই পারত। এইটা কোনো এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে। এই বিচার রিট যেদিন হবে সেদিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেঠিক ছিল। একটা জিনিস খেয়াল করবেন, ফজলুর রহমান, দেখেন এই ঘটনা ধরে আওয়ামী লীগকে অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা, যে আওয়ামী লীগ 13 তারিখে লকডাউন ডাকলো, সরকার বিশাল রণসাজে নামলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে। বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না।
তারা গত 2 দিনও ছিল, আগামীকালকেও তারা কর্মসূচির ডাক দিয়েছে। তো এসবের মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে, ককটেল ফুটছে, আগুন লাগছে, গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি সরকার ট্যাকেল দিতে কতটা ব্যর্থ? সে কি পেরেছে যে এত কিছু লাগিয়ে? এবং আমি আরেকটু আপনাকে নজর দিব যে আপনি জানেন যে এই ধানমন্ডি 32 নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা, বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নাই, কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ, পুলিশ দেখলাম ওয়্যারলেসে বলছে যে স্যার এরা তো স্টুডেন্ট না, এরা শিবির। এই যে আক্রোশ, এই আক্রোশের শেষ কোথায়? কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ? এই কারণে আক্রোশ, কারণ এই লোকটা এত খারাপ ছিল। আমি সবসময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ। তা নইলে কেন ৬৬ সনে সে ৬ দফা দিয়ে বলল যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায়, আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া মরি, আমার দেশের পদ্মা মেঘনা যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে। এই লোকটা কেন বলল যে ৬ দফা দিলাম, আমার সম্পদ আমার, তোমার সম্পদ তো? তারপরে যখন তারা মানলো না, তাকে জেলখানায় নিয়ে গেল, তখন মানুষের মুখে ভাষা আসলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তারপরে ৬৯, ৭০, ৭১, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই যে সময়টা টোটাল ৬৬ থেকে ৭১, তারও আগের কথাটা আমি নাইবে বললাম, টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান। উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে। পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছেন। আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায়, ওই শিবিরের কথা বললেন না, শিবির টিবির এরা হইল এই দেশের, আমি বলবো, পরাজিত শক্তির সন্তান। তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে, উসমানী জিয়াউর রহমানদের কাছে, খালেদ মুশাররফদের কাছে, লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে। এই সব নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে, শুধু ১৯৭১ এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন, এদের পূর্বপুরুষ হবে মীর জাফর আর এরা হবে মীর জাফরের সন্তান। একটা উদাহরণ